ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। যাচ্ছি ম্যাডাম। গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম। ইরা, ইস, যদি কখনো এ বাড়িতে ঢুকতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আপনাদের বাড়িটা তো অনেক সুন্দর, তাহলে ওনাদের বাড়িতে ঢুকতে কেন চাইছেন? ওই চুপ! ওনাদের সাথে আমাদের তুলনা কি হয়? ওনার বাড়িটা কম করে হলেও 100 কোটি টাকা হবে, আর অন্য সম্পত্তি বাড়ি গাড়িগুলো তো বাদই দিলাম। তা শুনে আকাশ মুচকি হাসে, কেননা 10 কোটি টাকার বেশি আকাশের ঘরের আসবাবপত্র আছে। তার চেয়ে বড় কথা হলো আকাশের রুমের ভিতর কোটি টাকার জিনিসপত্র আছে। ওই বডিক্যাট, হাসছিস কেন? না ম্যাডাম, এমনি। এরই মধ্যে আকাশ গাড়ি ড্রাইভ করে ইরাদের বাসা চলে আসলো। ইরা গাড়ি থেকে ওর রুমে চলে গেল, আর আকাশ শফিকুল ইসলামের সাথে কথা বলে। স্যার, আমি তাহলে বাড়িতে চলে যাব? আচ্ছা যাও, আর এই নাও তোমার এই মাসের মাইনেটা রাখো। ধন্যবাদ স্যার। শফিকুল ইসলাম থেকে বিদায় নিয়ে আকাশ ওদের বাড়িতে চলে আসে, আর ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবছে। ইরাকে বোঝাই মুশকিল, কখন কি আচরণ করে নিজেই বুঝতে পারি না। বলেই হাসছে, তাই দেখে মিসেস পারুল, মানে আকাশের মা, বলছে, কি খুশিতে আমার ছেলেটা এরকম হাসছে। বলতে বলতে মিসেস পারুল আকাশের রুমে ঢুকলো। আমি তো ইরার কথা ভাবতে ভাবতে হাসছি মা। কেন, আজ আবার কি হয়েছে রে? ওই দিন আমার হাতে গুলি লাগার ফলে আমাকেও কয়দিন নিজের হাতে খাইয়ে দিল, আর অনেক বকাঝকাও করলো। আমি না ইরাকে বুঝতে পারি না মা, একদম বুঝতে পারি না। তাহলে একটা কাজ করলে হয় না? ইরাকে তোর মনের কথা বলে দে। এখন না আম্মু, আরও পরে বলবো। তখন যেন দেরি না হয়ে যায় দেখিস। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি এখন যাই, রুমে খাবার পাঠিয়ে দিব। না আম্মু, লাগবে না। আচ্ছা তাহলে গুড নাইট। গুড নাইট। অন্যদিকে ইরা আর ওর আব্বু আম্মু ডিনার টেবিলে বসে আছে। ইরা, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ আব্বু? তোমাকে একটু চৌধুরী বাড়িতে যেতে হবে। কোন চৌধুরী বাড়ি? শাহজাহান চৌধুরী। সত্যি? কিন্তু কেন যাব আব্বু? একটা কাজে যেতে হবে, আর তুমি এত এক্সাইটেড কেন? আমার অনেক দিনের শখ একটু চৌধুরী বাড়িতে যাওয়ার, কিন্তু আব্বু ওখানে আমাদের কি কাজ? তুমি কি ভুলে গেছো? আমরা যে প্রজেক্টটা পেয়েছি ওটার কাজ শুরু করতে গেলে শাহজাহান চৌধুরীর সাইন লাগবে। সেজন্যই তোমাকে ওনাদের বাড়িতে যেতে হবে, কারণ উনি কালকে অফিসে যাবে না। সেজন্য তোমাকে ওনার বাড়িতে গিয়ে দেখা করতে হবে। সত্যি বলছো আব্বু? ঠিক আছে, আমি তোর ওখানে যাওয়ার সব ব্যবস্থা করে দেব। ধন্যবাদ আব্বু। হয়েছে, এখন ডিনার শেষ করে ঘুমিয়ে পড়। কালকে সকালেই যেতে হবে, কেননা কালকে উনি বাড়িতে থাকবেন। ঠিক আছে আব্বু, কিন্তু ওনার অনুমতি ছাড়া তো বাড়িতে ঢুকতে পারবো না। ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ওনার বাড়িতে ঢোকার জন্য একটা বিশেষ কার্ডের প্রয়োজন হয়। ওটা আমার মতো অনেক কোম্পানিকে উনি দিয়েছেন, এবং প্রত্যেকের নামে আলাদা আলাদা কার্ড আছে। তুই আমার কার্ড নিয়ে গেলেই তোর আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আব্বু, গুড নাইট। আচ্ছা, গুড নাইট। সকাল 7টায় মোবাইলের রিংটোনে আকাশের ঘুম ভাঙে। আকাশ ফোনটা হাতে নিয়ে দেখে শফিকুল ইসলাম ফোন দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, হঠাৎ ফোন দিলেন যে? আসলে তোমাকে আজকে একটু তাড়াতাড়ি আসতে হবে আমাদের বাসায়। কেন আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না। আসলে আমরা যে প্রজেক্টটা পেয়েছি ওটা শুরু করতে চৌধুরী সাহেবের একটা সাইন লাগবে, আর সেজন্য ইরের সাথে তোমাকেও চৌধুরী বাড়িতেই যেতে হবে। আর সেজন্যই তোমাকে একটু তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা আঙ্কেল, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, খেয়াল রেখো দেরি যাতে না হয়। ওকে আঙ্কেল। ফোনটা রেখে আকাশ সিকিউরিটিকে বলে বাসার সবাইকে ড্রয়িং রুমে আসতে বলল। একে একে আকাশের আব্বু আম্মু, বডিগার্ড, সিকিউরিটি গার্ড আর বাড়ির অন্য সার্ভেন্টও সেখানে উপস্থিত। আমি তোমাদের সবাইকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। কি কথা? তাড়াতাড়ি বল। আমি 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়ে যাব, আর ঠিক 30 মিনিট পর একটা মেয়েকে নিয়ে আবার এই বাড়িতে আসব।
মেয়েটাকে তো বলবি। আমার পুরো কথাটা তো শেষ করতে দিবে, তাই না? সবাই একসাথে বলে ওঠো, ঠিক আছে বলেন স্যার। আমার সাথে যে মেয়েটা আসবে সে যেন আমার আসল পরিচয় জানতে না পারে। সেজন্য আমি যখন এই বাড়িতে ঢুকবো তখন তোমরা এমনভাবে থাকবে যেন তোমরা আমাকে কেউ চিনো না, এবং কি এমনকি কখনো দেখোনি, ঠিক আছে? বলেই সবার দিকে তাকিয়ে দেখি সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তাই আকাশ ধমক দিয়ে বলল, আমি যা বলেছি তা যেন মাথায় থাকে। যদি কেউ আমাকে মেয়েটার সাথে থাকা অবস্থায় স্যার বলেছো, তাহলে তার চাকরি চলে যাবে। আব্বু আম্মু ছাড়া সবাই হ্যাঁ বলল। তাহলে আমরা কি বলবো? ও হ্যাঁ, আমি যে তোমাদের ছেলে তা যেন ওই মেয়েটা না জানতে পারে, ঠিক আছে? জানবে না কিন্তু। কোনো কিন্তু নয়, আমি ফ্রেশ হতে গেলাম, এখন আর নাস্তা করব না। আকাশ ফ্রেশ হয়ে সকালে নাস্তা না করে ইরাদের বাসায় চলে গেল, আর ইরার জন্য অপেক্ষা করতে লাগলো। ইরা নেমে এলো, তাও মডার্ন ড্রেসে। তা দেখে আকাশ বলে ওঠে, ম্যাডাম এটা কি পরেছেন? কেন, কি হয়েছে? শাড়ি পরলে কিন্তু আপনাকে খুব মানাবে। আমি কি পারবো না পারবো তা কি তোকে বলতে হবে? তবুও ম্যাডাম, চৌধুরী বাড়িতে যাচ্ছেন, উনি আবার এরকম মডার্ন ড্রেস পছন্দ করেন। বাহ বাবা, তুই তো দেখি সবই জানো। যা মা, একটা চেঞ্জ করে আয়, একটা চেঞ্জ করে শাড়ি পরে আয়। যদি উনি রেগে গিয়ে প্রজেক্টটা ক্যান্সেল করে দেয় তখন তো আমাদেরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই না? দেখ, ইরা চেঞ্জ করতে উপরে চলে গেল, আর আকাশ বসে আছে কখন ইরা নিচে নামবে আর কখন আকাশ তার ভালোবাসা মানুষটিকে দেখতে পারবে। ওই তো ইরা নেমে এলো, একটা নীল শাড়ি পরে, হাতে হালকা চুড়ি, গলায় জুয়েলারি, কপালে টিপ। দেখতে তো পুরোই নীল পরীর মতো লাগছে। এর চেয়ে বেশি বর্ণনা দিব না, নয়তো নায়কের বদলে পাঠকরাই নজর দিবে বেশি। হ্যাঁ করে তাকিয়ে আছেন কেন? চলুন। এই নে ফাইল, কোনো সমস্যা হলে আব্বুকে বলিস। ঠিক আছে আব্বু, আমি গেলাম। হ্যাঁ চলুন ম্যাডাম। গাড়ি চালানোর সময় আকাশ ইরাকে জিজ্ঞেস করে, ম্যাডাম আমরা চৌধুরী বাড়িতে কেন যাব? ফাইলে একটা সাইন দিতে যাচ্ছি। কিন্তু ম্যাডাম আমাদের কি ঢুকতে দিবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, তাড়াতাড়ি চল। আকাশ গাড়ি ড্রাইভ করে চৌধুরী বাড়ির গেটের সামনে আসলো, আর ইরা গাড়ির কাঁচ নামিয়ে গেটে কার্ড দেখালে দরজা খুলে যায়, আর আকাশ গাড়ি নিয়ে ভিতরে গেল। আকাশ গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল, আর ইরা গাড়ি থেকে নেমে তো পুরাই অবাক। কেননা ইরা বাড়িটা যতটা সুন্দরভাবে কল্পনা করেছিল, বাড়িটা তার চেয়ে বেশি সুন্দর। একদম রাজপ্রাসাদ থেকেও কয়েক গুণ সুন্দর এবং বড়। আকাশের বাড়ির সৌন্দর্য আর বাড়ির সম্পর্কে বলেছিলাম না, গল্পের নায়িকার মুখ থেকে শুনে নেবেন। চলুন তাহলে এবার শুরু করা যাক। ইরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর চারপাশে থাকা সব কিছু দেখছে। বাড়ির সামনে রয়েছে দুটো সুইমিং পুল, আর সুইমিং পুলের চারপাশে এবং ভিতরে বিভিন্ন রকমের লাইট, এবং লাইটের আলোতে সুইমিং পুলের পানি বিভিন্ন রং এর মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে বিভিন্ন রং এখানে খেলা করছে। তার পাশে হেলিকপ্টার রাখার জন্য প্রচুর জায়গা আছে, আর এখানে 3টে হেলিকপ্টার রাখা আছে। বাড়ির পাশেই সারি সারি ফুল গাছ, মনে হয় কয়েক হাজার রকমের ফুল গাছ। আর এত ফুল গাছের নাম এরা নিজেও জানে না, তবে ফুলের মিষ্টি কি গন্ধ যেন মন ভরে যায়। আর বাড়ির সামনে পিছনে 30 থেকে 40টা সিকিউরিটি গার্ড আছে, আর 10 থেকে 12টা গাড়ি রাখা আছে, আর প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা ড্রাইভার আর সিকিউরিটি ব্যবস্থা আছে। বাড়ির পিছনে দিকে রয়েছে নানা রকমের ফুল গাছ। ফুল গাছ দেখে মনে হচ্ছে এরা কোনো এক ফুল বাগান দেখছে। মোট কথা বাড়ির চারদিক দেখতে এতই সুন্দর, না জানি বাড়ির ভিতরটা কত সুন্দর হবে। এখন তো বাড়ির বাহিরে বর্ণনা দিলাম, আর একটু ভিতরে ঢুকে তারপর না হয় ভিতরে বর্ণনা দিব। ইরা সে কখন থেকে দাঁড়িয়ে আছে আর বাড়ির আশেপাশে দেখছে, দেখে কিন্তু মনে হচ্ছে না ইরা কোনো কাজে এখানে এসেছে। আকাশের কথায় ইরার ঘোর কাটলো, ম্যাডাম ভিতরে যাবেন না? ও হ্যাঁ, যাবো তো। তাহলে চলুন। আসলে বাড়িটা যত সুন্দর ভেবেছিলাম, বাড়িটা তার চেয়েও বেশি সুন্দর। সত্যি বলছেন ম্যাডাম, বাড়িটা আসলে অনেক সুন্দর। চলুন ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে, এবার ভিতরে যাওয়া যাক। হ্যাঁ চল। আর হ্যাঁ, গিফটগুলো নিয়েছিস? ও শিট, না ম্যাডাম। কি, তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো করানো যায় না?
ম্যাডাম গাড়িতে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আকাশ গিফটগুলো নিয়ে আসে আর ইরা আগে আগে যাচ্ছে, আকাশ ইরার পেছন পেছন আসছে। আকাশ কলিং বেল বাজাতেই সার্ভেন্টরা এসে দরজা খুলে দেয়। ভিতরে আসুন ম্যাডাম, আপনাদের কার্ড দিন আর এখানে বসে অপেক্ষা করুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। আর হ্যাঁ, এই কার্ডটা নিয়ে দেখালেই হবে। ওকে ম্যাডাম। সার্ভেন্ট উপরে গিয়ে শাহজাহান চৌধুরীর রুমের সামনে দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের একটি কার্ড দিল। স্যার, আপনাদের সাথে কেউ দেখা করতে আসছে। পরিচয় দিয়েছে বা কিছু দিয়েছে? হ্যাঁ স্যার, এই নিন কার্ড। কার্ডটা ভালো করে দেখো, ওদের বসতে বলো, আমি আসছি। ওকে স্যার। সার্ভেন্ট ওনাকে অপেক্ষা করতে বলো, স্যার আসছে। এরপর সার্ভেন্ট নিচে এসে ইরাকে অপেক্ষা করতে বলে আর সার্ভেন্ট নিজের কাজে চলে যায়। বাড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ ম্যাডাম, সত্যি বাড়িটা অনেক বেশি সুন্দর। আমার কথা রিপিট করছিস কেন? কোথায় ম্যাডাম? চুপচাপ দাঁড়িয়ে থাক। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওই তো ম্যাডাম, চৌধুরী সাহেব নেমে আসছে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। ধন্যবাদ স্যার। ওই ছেলেটা কে? ও আমার বডিগার্ড। বডিগার্ড হলেও সমস্যা নেই, বসো তুমি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটা প্রজেক্ট পেয়েছি আর ওটার কাজ শুরু করতে আপনার সাইন লাগবে। আচ্ছা, প্রজেক্টরের ফাইলটা দেখি। উনি প্রজেক্টরের ফাইলটা দেখে কি যেন ভেবে সাইন করে দিল। ধন্যবাদ স্যার। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। যদি কিছু মনে না করেন, আমি আপনার বাড়িটা ঘুরে দেখতে চাই। আচ্ছা, দেখতে পারো, কিন্তু কোনো ছবি তুলতে পারবে না। ধন্যবাদ স্যার। আমি কি দেখতে পারি? ঠিক আছে, দেখতে পারো। এই, তোকে কে কথা বলতে বলেছে? সরি ম্যাডাম। একটা কথা মনে রাখবে, ও তোমার বডিগার্ড হলেও ওই ছেলেটাও কিন্তু মানুষ, ওরও কিছু শখ থাকতে পারে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, তুমি দেখো। ইরা আর আকাশ পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলো। বাড়ির প্রত্যেকটা জিনিস অনেক দামি। বাড়িটা ভেতর থেকে দেখলে মনে হবে বাড়িটা পুরো স্বর্ণ দিয়ে বানানো। বাড়ির অনেক বড় হল রুম, এমনকি পুরো বাড়ির আসবাবপত্রগুলো বাহির থেকে আনানো। এরকম আসবাবপত্র ইরা আগে কখনোই দেখেনি। এভাবে ইরা পুরো বাড়িটা ঘুরে দেখলো। সবগুলো রুমই অনেক বড়, কিন্তু একটা রুমের দিকে চোখ পড়তে ইরা অবাক হয়ে যায়, কারণ বাড়ির সবগুলো রুম থেকে এই রুমটা দেখে মনে হচ্ছে অনেক বড়। সেজন্য ইরা সেই রুমটা দেখার কৌতূহল হলো। সেজন্য ইরা সেই রুমের দিকে গেল, কিন্তু দরজার সামনে সিকিউরিটি সিস্টেম চালু করা, আর ইরা পাসওয়ার্ডের জন্য সেই রুমে ঢুকতে পারছে না। ও হ্যাঁ, আপনাদের হয়তো আগে বলা হয়নি, চৌধুরী বাড়ি শাহজাহান চৌধুরী ও মিসেস পারুল আক্তার এর রুমের সামনে সিকিউরিটি আছে, আর আকাশের রুমের সামনে আছে। কেননা আকাশের রুমে ঢুকতে গেলে আকাশের চোখের রেটিনা ছাড়া ঢোকা সম্ভব না। চৌধুরী বাড়িতে এই দুটো রুমই মাত্র পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। আকাশের রুমে ওর আব্বু আম্মু ঢুকতে পারে পাসওয়ার্ডের জন্য, আর এই পাসওয়ার্ড ওনারা ছাড়া আর কেউ জানে না। সবগুলো রুমই ঠিক আছে, কিন্তু স্যার এই রুমটা সবগুলো রুম থেকে আলাদা। কিন্তু আমরা এই রুমে ঢুকবো কিভাবে? এখানকার সিকিউরিটিকে জিজ্ঞেস করি, দেখি ওরা কিছু বলতে পারে কিনা। এটা ভালোই হবে। এই সিকিউরিটি, হ্যাঁ ম্যাম বলুন। এই রুমে ঢুকবো কিভাবে আপনি কি জানেন? সরি ম্যাম, ছোট সাহেব ছাড়া এই রুমের দরজা কেউ খুলতে পারবে না। তোমাদের ছোট সাহেব এখন কোথায়? আর এখানে তো পিন কার্ড দিয়ে ঢোকা যায়, আর পিন কার্ড কি তোমরা কেউ বলতে পারবে? সরি ম্যাডাম, পিন কার্ড শুধুমাত্র স্যার আর ম্যাডাম জানে, আর ছোট সাহেব লন্ডনে আছে। আচ্ছা, তাহলে রুমটা দেখতে পারবো না? না ম্যাম। তাহলে আমরা আসি। আচ্ছা, তোমাদের এখানে তো প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা আছে, এই রুমে নিশ্চয়ই থাকবে। হ্যাঁ আছে, কিন্তু কিন্তু কি? সিসি ক্যামেরা ফুটেজ ছোট স্যারের রুম থেকে দেখতে হবে। তাহলে আর কি করার, বলে নিচে নেমে এলো। বাড়িটা ঘুরে দেখা হচ্ছে। না ম্যাম, এখানে একটা রুম দেখা এখনো বাকি আছে। আসলে ওই রুমে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে ছাড়া আজ পর্যন্ত কোনো লোকই ঢুকিনি। তাহলে থাক ম্যাম, আমি তাহলে নিচে যাই। ঠিক আছে ম্যাম, তাহলে আমরা আসি। হায় রে, মাকে ম্যাম বলতে হচ্ছে, ভাবা যায় এগুলো। ওখান থেকে বিদায় নিয়ে ইরা আর আকাশ গাড়ি নিয়ে বের হয়ে এলো, আর ফাইল নিয়ে ওরা ইসলাম গ্রুপ অফ কোম্পানি নিতে যাবে, আর শফিকুল ইসলাম মানে ইরার আব্বুকে ফাইলটা দেওয়ার জন্য। গাড়ি চালাতে চালাতে কিন্তু পথে বিপদ হলো। ফাইল নিয়ে যাওয়ার সময় আমাদের গাড়িকে কয়েকটা গাড়ি ফলো করতে লাগলো। প্রথমে অতটা খেয়াল করিনি, ভেবেছি রাস্তার মধ্যে বিভিন্ন গাড়ি চলাচল তো করতেই পারে, কিন্তু কিছুক্ষণ পর ভালো করে বুঝতে পেরেছি গাড়িগুলো আমাদের ফলো করছে। সেজন্য যেই ভাবা সেই কাজ, আমি গাড়ি দ্রুত চালাতে লাগলাম।
কিন্তু এতগুলো গাড়ির সাথে আর পেরে উঠতে পারিনি। আমাদের গাড়িটা চলতে থাকে আর ওদের কয়েকটা গাড়ি আমাদের গাড়ির সাথে ধাক্কা লেগে কয়েকটা গাড়ি নষ্ট হয়ে যায়। এরই মধ্যে ওদের একটা গাড়ি এসে আমাদের গাড়িকে ধাক্কা দেয়, যার কারণে গাড়িটা কন্ট্রোল হারিয়ে উল্টে যায়। এতে করে আমি আর ইরা দুজনে অনেক আঘাত পাই। অনেক কষ্টে গাড়ি থেকে বের হয়ে ইরাকেও বের করি, কিন্তু ইরার তখন জ্ঞান ছিল না, মনে হয় মাথায় আঘাত লেগে সেন্স হারিয়ে ফেলেছে। ইরাকে কোলে করে একটা জায়গায় বসিয়ে ওদের সাথে লড়াই করতে থাকি, একে একে ওদের সবাইকে মেরে আহত করে ফেলি। এদিকে ইরার জ্ঞান ফিরছে না, সেজন্য গাড়ি থেকে পানির বোতল খুঁজে ইরার চোখে ছিটিয়ে ছিটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনি। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, এখন একটু ঠিক আছি। ওরা কারা ছিল? আমি তো জানি না, তবে চিন্তা করবেন না, ওরা ফাইল নিতে পারেনি। এখন কয়টা বাজে? এই তো ম্যাডাম 12টা বাজে। কি? একটার আগে ক্লায়েন্টদেরকে এই ফাইলটা দিতে হবে? ম্যাডাম, এখানে তো কোনো গাড়িও নেই, হেঁটে যেতে হবে। ওহ শিট। চলুন তো। ওহ মা, আমার পাটা গেল। কিন্তু ম্যাডাম যাবেন কিভাবে তাহলে? আপনার তো পায়ে অনেক ব্যথা মনে হচ্ছে। তুই আমার বডিগার্ড, তুই কিছু একটা ব্যবস্থা কর তাড়াতাড়ি, যেভাবে হোক তাড়াতাড়ি আমাকে অফিসে যেতেই হবে। আমি যাক পেয়ে গেছি। আমি ইরাকে কোলে তুলে নিলাম। তোর সাহস কি করে হয় আমাকে কোলে নেওয়ার? তাড়াতাড়ি আমাকে কোল থেকে নামা বলছি, নামা। তাহলে আপনি যাবেন কি করে? ও শিট, আমি হাঁটতে পারছি না। সেজন্যই তো আপনাকে কোলে নিলাম। আকাশ ইরাকে কোলে করে ইরার আব্বুর অফিসে নিয়ে আসে, আর ইরাকে ওর আব্বুর কেবিনে বসায় আর ডক্টরকে ফোন দেয়। ডক্টর এসে ইরাকে ট্রিটমেন্ট করাচ্ছে। ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? তেমন ভয়ের কোনো কিছু নেই, 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর, আপনি তাহলে এখন আসতে পারেন। ঠিক আছে, আর ওনার খেয়াল রাখবেন। ঠিক আছে ডক্টর। ডক্টর চলে গেল। ম্যাডাম, আপনি এখানে বসুন, আমি না হয় ফাইল নিয়ে ভিতরে যাচ্ছি। ঠিক আছে। আকাশ ফাইল নিয়ে বোর্ডরুম খুঁজে বের করে আর রুমে কারোর দিকে খেয়াল না করে, স্যার এই নিন ফাইল বলে সামনে দেখাতেই আকাশ তো অবাক, কারণ আকাশের আব্বুর পিএ মানে তানু আর ওর আব্বুর সাথে থাকা কয়েকজন লোকও ওই বোর্ড মিটিং রুমে আছে, যাদের সাথে শাহজাহান চৌধুরী মানে আকাশের আব্বু আকাশের সাথে ওনার পরিচয় করিয়ে দিয়েছিল। আকাশ দেরি না করে শফিকুল ইসলামকে ফাইল দিয়ে মুখে হাত দিয়ে যেই না রুম থেকে বের হতে যাবে, অমনি ওই লোকগুলো ডাক দিল। স্যার, এখানে আপনি? স্যার শব্দটা শুনে আকাশ কিছুটা ঘাবড়ে যায়। স্যার, কথা বলছেন না কেন? সিচুয়েশন সামলানোর জন্য। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি আপনাদের স্যার নই না, আর আমি আপনাদের চিনি। কিন্তু আপনাকে দেখতে আমার স্যারের মতো। হয়তো আপনাদের কোথাও দেখার ভুল হচ্ছে। হ্যাঁ স্যার, এই ছেলেটা তো আমার মেয়ের বডিগার্ড। কি বলছেন আপনি? হ্যাঁ, ওই ছেলেটি আজ 2 মাস ধরে আমার এখানে বডিগার্ডের চাকরি করে। আসলে আমাদের স্যারের একটা ছেলে আছে, 2 মাস আগে আলাপ করিয়ে দিয়েছিল, সেজন্য হয়তো চিনতে কোথাও ভুল হচ্ছে। হতেও পারে। আসলে হয়েছে কি, আমার মেয়ের কিছু হয়নি তো? না তেমন কিছু না, আপনি মিটিংটা শেষ করুন, আমি আপনার কেবিনে অপেক্ষা করছি, ওখানেই ম্যাডাম আছে। এদিকে আব্বুর অফিসের লোকগুলো তাকিয়ে দেখি ওনারা এখনও ভাবছে, সেজন্য ওখানে দাঁড়িয়ে না থেকে আকাশ ইরার কাছে চলে আসে। ম্যাডাম, এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু সেরে উঠতে কিছুদিন সময় লাগবে। বারবার আমি আপনার কাছে ঋণী হচ্ছি। এভাবে বলবেন না ম্যাডাম, এটা তো আমার দায়িত্ব। তারপরেও এভাবে কিছুক্ষণ কথা বলার পর শফিকুল ইসলাম ওনার কেবিনে ঢুকে পড়ে। ওই তো স্যার চলে এসেছে। স্যার আপনারা কথা বলুন, আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে রুম থেকে বেরিয়ে ওই লোকগুলোকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর ওনারা দেখি অফিস থেকে বাইরে হতে যাবে, আমি পেছন থেকে ওনাদের ডাক দিলাম, এক্সকিউজ মি। আচ্ছা, তোমাকে আমাদের এত চেনা চেনা লাগছে কেন? মনে হয় আগে কোথাও দেখেছি। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমি আপনাদের বসের একমাত্র ছেলে। কিন্তু স্যার, আপনি এই কোম্পানিতে বডিগার্ডের চাকরি করেন কেন? ওই নিয়ে তোমাদের ভাবতে হবে না, আর আজকের পর থেকে কারোর সামনে আমাকে স্যার বলবে না, আর নাই আমার পরিচয় কাউকে দিবে। ওকে। আপনারা এবার আসতে পারেন। এখন হয়তো আপনারা ভাবছেন ওনাদের সাথে কেন কথা বললাম, এর কারণ হচ্ছে পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। ওনাদের বিদায় দিয়ে ইরার কাছে যেতে লাগলাম। কেবিনের কাছে গিয়ে শুনতে পাই ইরা আর ওর আব্বু কথা বলছে, তাই ভিতরে না ঢুকে দরজায় দাঁড়িয়ে থাকি আর ওনাদের কথা শুনছি। তোর এই অবস্থা হলো কি করে? আরে বলো না আব্বু, ফাইল নিয়ে আসার সময়
কতগুলো গাড়ি আমাদের টার্গেট করে, বডিগার্ডটা গাড়ির সাথে গাড়ি ধাক্কা দিয়ে কয়েকটা গাড়ি নষ্ট করে, কিন্তু কোথা থেকে একটা গাড়ি এসে পিছন দিক থেকে আমাদের গাড়িকে ধাক্কা দেয়, আর আমার গাড়িটা ভেঙে যাওয়ার ফলে আমার এই অবস্থা। তারপর কি হলো? তারপর বডিগার্ড আমাকে গাড়ি থেকে বের করে ওদের সাথে লড়াই করে হারিয়ে দেয়, কিন্তু পায়ের ব্যথার কারণে আমি হাঁটতে পারছি না, সেজন্য বডিগার্ড আমাকে কোলে নিয়ে এখানে আসে। থাক, আর লজ্জা পেতে হবে না। ছেলেটা সত্যি অনেক ভালো। হ্যাঁ আব্বু, অনেক ভালো। অন্য কেউ হলে হয়তো প্রাণের ভয়ে পালিয়ে যেত। ঠিক বলছিস, আসলে ছেলেটার সাহস আছে। দরজার ওপাশ থেকে আকাশ এসবগুলো শুনছে আর হাসছে, কিন্তু সেই হাসির শব্দ আর কেউ শুনতে পায়নি। দরজার ওপাশ থেকে আকাশ বলে উঠল, স্যার আসবো? হ্যাঁ আসো। ম্যাডাম এখন ঠিক আছে তো? অনেকটা ঠিক আছে। তুমি ইরাকে বাসায় নিয়ে যাও, আমি আসছি। ঠিক আছে স্যার, চলুন ম্যাডাম। আমি তো এখনো হাঁটতে পারছি না। আসার সময় যেভাবে নিয়ে এসেছো এখন ওইভাবেই নিয়ে যাও। মানে? বলে ইরের দিকে তাকাতে কিছুটা লজ্জা পায়। আকাশ ইরাকে কোলে করে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে যায়। বাসায় পৌঁছে কোলে করে আবার রুমে নিয়ে যায়। যেই না বেডে শুয়ে দিতে যাবে অমনি ভার সামলাতে না পেরে ইরার উপর পড়ে যায়। আকাশ আর ইরা একজন আরেকজনের উপর শুয়ে আছে। ইরা নিচে আর আকাশ উপরে। আকাশের ইচ্ছে করছে ইরাকে একটু আদর করতে, কিন্তু বডিগার্ড হওয়াতে আর কিচ্ছুই করলো না। ইরার গায়ের উপর থেকে উঠে, সরি ম্যাডাম, আমি ভার সামলাতে না পেরে। তোর সাহস কি করে হয় আমার উপরে পড়ার? আর তুই এটা ইচ্ছে করে করেছিস। সরি ম্যাডাম, আর হবে না। এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যান। আকাশ রুম থেকে বের হয়ে যাওয়ার সময় শুনে ইরা মিটমিট করে হাসছে, যদিও আকাশ এই হাসির মানে এখনও জানে না। আকাশ নিচে নেমে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর শফিকুল ইসলাম চলে এসেছে। ইরাকে ওর রুমে দিয়ে এসেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি তাহলে কয়েকদিনের ছুটি নাও। কেন স্যার? ইরা সুস্থ হতে তো কয়েকদিন সময় লাগবে। এই কয়েকদিন না হয় তুমি বাড়ি থেকে এসো। ইরা সুস্থ হলেই আমি তোমাকে খবর দিব। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আমি কিন্তু মাঝে মাঝে এসে ওনাকে দেখে যাব। আচ্ছা ঠিক আছে। আকাশ বাসা থেকে বের হয়ে ওর আব্বুর অফিসে চলে গেল, কেননা ওখানে আকাশের 2 থেকে 3 দিনের মতো কাজ পড়ে আছে। ওই কাজগুলো করতে হবে, নয়তো ইরাদের ওই প্রজেক্টটা ঠিক মতো করা হবে না। আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি, ইচ্ছে করেই গল্পে ইরার পায়ে ব্যথা দিয়েছি, নয়তো এই 2-3 দিন ছুটি না পেলে ওনাদের এই কাজগুলো কে করবে বলুন? তার জন্য সরি, গল্পের নায়িকাকে কষ্ট দেওয়ার জন্য। এবার চলুন বর্তমানে আসা যাক। আকাশ গাড়ি ড্রাইভ করে ওর আব্বুর অফিসে চলে যায় আর ইরাদের প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে, কেননা আকাশের কাজ হলো এখন এই প্রজেক্টটা কীভাবে কাজ করলে ভালো মুনাফা হবে সেদিকে খেয়াল রাখা আর ফাইলে সব কিছু লিখে দেয়া। তাই আকাশ দিনরাত কাজ করে ফাইলটা রেডি করে। আর হ্যাঁ, এই কয়েকদিনে কিন্তু নায়িকারও খোঁজ খবর নিয়েছে, নয়তো বলবেন কাজ করে করে নায়িকার কোনো খবর নেয়নি নায়ক, কিন্তু ঠিকই নায়িকার খবর নিয়েছে। আকাশ তার সকল কাজ শেষ করে যেই না অফিস থেকে বের হবে অমনি তানু মানে পিয়ের সাথে দেখা। স্যার একটা কথা বলবো? কি কথা? আমার না 1 সপ্তাহ ছুটি লাগবে। কিন্তু কেন? আমার বান্ধবীর বিয়ে, সেখানে যাব। আমাকে না বলে আব্বুকে গিয়ে বলো। স্যারকে বলেছি। তা তোমার স্যার কি বললো? স্যার বলেছে আপনার থেকে ছুটি নিতে। ঠিক আছে, কিন্তু ছুটি কবে থেকে নিবে? 3 দিন পর নিব, সেজন্য একটু আগেই বলে রেখেছি। ছুটি পেয়ে যাবে। আর আমি বাসায় গেলাম। অফিস থেকে আকাশ তার বাসায় চলে গেল, বাসায় রেস্ট নেবে, কেননা এই কয়েকদিনে অনেক কাজ করতে হয়েছে। রাতে আকাশ ঘুমিয়ে পড়েছে আর সকালে ঘুম ভাঙে ফোনের রিংটোনে। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি। জি হ্যাঁ স্যার বলুন। কাল থেকে তুমি আমার বাড়িতে চলে আসবে। ঠিক আছে স্যার। ফোন রেখে আকাশ ঘুমিয়ে পড়লো আর ঘুম ভাঙলো আকাশের মায়ের ডাকে। কি রে, আর কত ঘুমাবি? মা, আর একটু ঘুমাতে দাও না। ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করে নিবি। আচ্ছা তুমি যাও তো, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে। পরের দিন ইরাদের বাসায় গেলাম। ইরা দেখি একেবারে তৈরি হয়ে নিচে নেমে এলো। আজকে শাড়ি পরে আসলো, তবে যাই পরে উঠে কেন একদম পরের মতো লাগছে। হাঁ করে তাকানো শেষ হলে চলুন। যত সব। চলুন ম্যাডাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? কলেজে যাব।
কিন্তু ম্যাডাম আপনি তো শাড়ি পরে কখনো কলেজে যান না। এই, তোকে এত কথা কে বলতে বলেছে? আমি কখন কলেজে যাব তা কি তুই বলে দিবি? আচ্ছা সরি ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। আকাশ বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। একটু পর ইরা এসে দরজা খুলে ভিতরে বসলো, আর আকাশ গাড়ি ড্রাইভ করে কলেজে গেল, আর ইরা কলেজের ভিতরে গেল, আর ওর বান্ধবীদের সাথে কী যেন কথা বলে আবার চলে আসলো। সেখান থেকে মার্কেটে গেলাম। ম্যাডাম নিজের জন্য অনেক কিছুই শপিং করলো, আর আমাকেও কিনে দিল। ওইগুলো নিয়ে ইরার বাসায় গেলাম। ম্যাডাম, আমাকে শপিং করিয়ে দেওয়ার কারণ? আমরা কাল বাদে পরের দিন বিয়ে বাড়িতে যাব, তাই তোকেও কিছু কিনে দিলাম। কালকে তোর ছুটি, কিন্তু পরের দিন সকালে সব কিছু গুছিয়ে চলে আসবি, কেননা আমরা ওখানে 1 সপ্তাহ থাকবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওখান থেকে চলে আসলো আকাশ তাদের বাড়িতে, আর ওর আব্বু আম্মুকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে। তারা রাজি হয়ে যায়। আচ্ছা আব্বু আম্মু, আমি কাল সকালে বের হয়ে যাব। নিজের খেয়াল রাখবে, আর বৌমারও, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে আব্বু। রাতে সব কিছু গুছিয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। ইরাদের বাড়িতে এসে দেখি অনেকগুলো মেয়ে, দেখে মনে হচ্ছে ওনারা বান্ধবী। এখান থেকে কয়েকজনকে আমি চিনি। একটু পর ইরা উপরের থেকে নেমে এলো। আজকে শাড়ি পরলো না, জিন্স পরলো, আর সাথে একটা কুর্তি। তোরা সবাই এসে গেছিস? সবাই একসাথে বলে উঠলো হ্যাঁ। তাহলে এবার যাওয়া যাক। চলুন ম্যাডাম। গাড়িতে উঠলাম। ইরা আমার সাথে এসে সামনে বসলো। আমি গাড়ি ড্রাইভ করে দীর্ঘ 2 ঘন্টা পর আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছলাম। বুঝতে তো পারছেন ঢাকা শহরের রাস্তাঘাটে কত জ্যাম থাকে। সবাই একে একে গাড়ি থেকে নেমে যাচ্ছে। সবার শেষে আমি নামলাম, আর আমি নেমে তো পুরাই অবাক, কেননা আমি কাকে দেখছি? সে আর কেউ না, সে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আজকের মতো এই পার্টটা এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট দেখতে ও শুনতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। আর এখনও যারা আমাদের তমাস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত গিয়ে তমাস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি গল্পটা পুনরায় আবারও দেখতে বা শুনতেও পারেন। আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।